বহুল প্রতীক্ষার পরে সুপারস্টার মোহনলাল মামুথি ও ফাহাদ ফাসিল অভিনীত প্যাট্রিয়ট মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই এক মহিলা প্রজেক্ট পেরিস্কোপ নামের এক ডকুমেন্টারিতে মন্ত্রী জেপি সুধারামের নামে মারাত্মক এক এলিগেশন নিয়ে আসেন। মহিলা জব করত মিনিস্ট্রিতে, আর সেখানেই সুধারাম তাকে হ্যারাস করে। শুধু তাই নয়, সুধারামের নামে অনেকে এভাবে অ্যালিগেশন নিয়ে এসেছিল। মহিলাটি তখন আরও বলে, কিন্তু পুলিশ আমাকে উল্টো ফাঁসিয়ে দেয়। আমি নাকি 25 লাখ টাকা ঘুষ নিয়েছি। তদন্তকারী অফিসার আমার ফোনে সকল ডকুমেন্টস নাকি পেয়েছে। মন্ত্রী সুধারামের নামে যে হ্যারাসমেন্ট কেসটা দেওয়া হয়েছিল সেটা নাকি আমারই সাজানো। এরপরেই অন্য এক সরকারি কর্মকর্তাকে পেরিস্কোপ স্পাইওয়ার সম্পর্কে বলতে দেখা যায়। রাজনীতির ক্ষেত্রে বিরোধী দলকে ফাঁসানোর জন্য মানুষের মোবাইল ল্যাপটপের পেরিস্কোপ নামে একটা নজরদারি অ্যাপ ইনস্টল করে দেওয়া হচ্ছে। শুরুর সেই মহিলাটি তার সম্পর্কে নিয়ে আসা 25 লাখ ঘুষের ব্যাপারটি জানান। আমার এবং আমার হাজব্যান্ডের ফোনে একটা মেসেজ আসে, সেটাতে ক্লিক করা মাত্রই আমি ফেঁসে যাই। এর পরপরই এরকমভাবে ফেঁসে যাওয়ার ব্যাপারে অনেকেই অনেক রকম কথাবার্তা বলতে থাকে। কিন্তু আসলে কি ফোন ল্যাপটপে একটা অ্যাপের মাধ্যমে নজরদারি করা যায়? এই সম্পর্কে অবশ্য একটা হ্যাকার জানায় এভাবে করা পসিবল। এই ব্যাপারে প্রজেক্ট পেরিস্কোপের পেছনের লোকজন ডিফেন্স রিটেন্ট উইং অফিসার ডক্টর ড্যানিয়েলের কাছে জানতে চাইলে তিনি কোনো কিছুই বলেন না। তবে যারা এই ডকুমেন্টারিটা করছে তারা প্রশ্ন তোলে, রাজনীতির জন্য সাধারণ মানুষের মোবাইলে তাহলে পেরিস্কোপ নামের স্পাইওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই এলিগেশনগুলো সব চলে যায় মন্ত্রী সুধারামের উপরেই। এর পরপরই কাহিনীটা শিফট হয়, দেখা যায় নয়াদিল্লি। সেখানে শহীদ দিবস একটা প্রোগ্রাম হচ্ছিল। মন্ত্রী সুধারামের সঙ্গে আলাদাভাবে কথা বলতে আসে সিএম শালিনী। সেখানে তিনি সুধারামকে বলেন, আপনি বিভিন্ন সময় ক্লাসিফাইড ডকুমেন্টসের কথা বলে আসছেন, কিন্তু এখন দেখা গেল কিনা সাধারণ মানুষকে নজরদারি করানোর জন্য অ্যাপ বানিয়েছেন। সুধারাম বলে, এসব মিথ্যে কথা, আদালতে তা প্রমাণ হয়ে গিয়েছে। শালিনী জানায়, এগুলো আমি একদমই শুনতে চাই না। আগামী মিটিংয়ে আপনি ডকুমেন্টসের সকল তথ্য আমাকে দেবেন। আপনাকে এর আগেও আমি অনেকবারই বলেছি, কিন্তু এবার কিন্তু আমি ডিরেক্ট অ্যাকশানে যাব। ওই সময়টায় সিএম শালিনী খানিকটা অসুস্থ ছিলেন। এর জন্য তিনি বলেন, আমার সার্জারির আগেই যেন আমি সকল তথ্যগুলো পেয়ে যাই। মন্ত্রী সুধারাম তখন জানিয়ে দেয়, ঠিক আছে ম্যাম। কাহিনীটা শিফট হয়, মিনিস্ট্রি অফিস দেখানো হয়। সেখানে এক ফ্যাক্স আসলে মিনিস্ট্রিতে জব করা এক মহিলা ফ্যাক্সটা গোপনে ব্যাগে তুলে নিয়ে চলে আসেন সিএম শালিনীর কাছে। মহিলাটি হচ্ছে শালিনীর বিশ্বস্ত লোক। এই ফ্যাক্সটা ছিল আবার পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপটা নিয়েই। এর পরপরই শালিনী নক করে ডক্টর ড্যানিয়েলকে। ড্যানিয়েলের সঙ্গে শালিনীর অনেক আগে থেকেই খাতির ছিল। শালিনী নিজেই ড্যানিয়েলের একটা টিম বানিয়েছিল। ড্যানিয়েল তার টিমটা নিয়ে দেশকে অনেকবারই নিরাপত্তাও দিয়েছিল। শালিনী বুঝতে পেরেছিল সামনে দেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে, এর জন্যই ড্যানিয়েলকে সে ডেকেছিল। ড্যানিয়েল আসা মাত্রই ওর হাতেই ফ্যাক্সটা উঠিয়ে দেয় শালিনী। তারপর বলে, আসন্ন নির্বাচনে সুধারাম বড় কোনো চাল চালতে পারে। এর জন্য তার তৈরি পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে নজরদারিকে নিয়ে আসতে পারে। এই অ্যাপটা তো আসলে মিলিটারি সার্ভেলেন্সের কাজে ব্যবহার হয়। তার কাছে এটা থাকা মানে দেশ হুমকির মুখে, সামনে ভয়াবহ কিছু ঘটতে পারে। তাই আমি চাই তুমি তোমার টিম নিয়ে সুধারামের বিরুদ্ধে লেগে পড়ে। ড্যানিয়েল তখন জানায়, কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি আমার কাজ নিষ্ঠার সঙ্গেই করব। ড্যানিয়েল অফিসে এসে কাজে লেগে পড়ে। অফিসে এসে একটা ডিভাইস ডাস্টবিনে ফেলে সেটা বাহিরে এসে তুলে নেয়। এরপর তার বাহিরের টিম মেম্বারদের সাথে পেরিস্কোপ অ্যাপটা নিয়ে কথা বলতে থাকে। পরের দিনই শালিনী মারা যায়। এরপর ড্যানিয়েল শেষবারের মতো দেখতে আসে শালিনীর মৃত মুখটা। তখন শালিনীর মেয়ে ড্যানিয়েলকে বলে, মা তো প্রায় সুস্থই হয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে একটা ইনফেকশনের কারণে তিনি মারা গিয়েছেন। এই কথাটা শুনে ড্যানিয়েল বুঝতে পারে কোনো একটা ঝামেলা তো আছেই, শালিনীকে মেরে ফেলা হয়েছে। এর পরপরই ড্যানিয়েল চলে আসে একটা প্রোগ্রামে। সেখানে সুধারামের ছেলে শক্তি তার কোম্পানি শক্তি সলিউশনের একটা আপকামিং ইভেন্ট ওপেনিং করে। এর নাম দিয়েছিল সমাজসেবা। এই শক্তিকে আগে থেকেই চিনত ড্যানিয়েল। শক্তি এক্স এয়ারফোর্স অফিসার। 2015 সালে আগ্রা এয়ারবেসে ফ্লাইংয়ের সময় শক্তি বিপদে পড়েছিল। তার প্লেন অকেজো হয়ে পড়লে ড্যানিয়েল নিজে থেকে ইনস্ট্রাকশন দিয়ে শক্তিসহ পুরো প্লেনটাকে সহি সালামতে নিচে এনেছিল। কিন্তু এরপরে সে ডিফেন্সের জবটা ছেড়ে দিয়েছিল আর বাবার সঙ্গে রাজনীতিতে যোগ দেয়।
ওর সাথে মাইকেল নামের ওর আরেকটা বন্ধুও জব ছেড়ে চলে এসেছিল। এখন দুজন মিলেই শক্তির সলিউশন কোম্পানিটা দেখেন। ড্যানিয়েল তখন খুব ভালো করেই বুঝতে পারে পেরিস্কোপ অ্যাপের পিছনে হাত আছে শক্তির। সেই প্রোগ্রামে উপস্থিত ড্যানিয়েলের বস শ্রীধরনকে দেখে ড্যানিয়েল বলে, আসন্ন নির্বাচনে সুধরম কিন্তু অনেক কিছুই করতে পারে স্যার, আর শালিনী ম্যাম নিজে থেকে মারা যায়নি, আমার মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। এই কথাটা শুনে শ্রীধরন খানিকটা শক খেয়ে গিয়েছিল, তাই সুধারামকে আলাদা ডেকে ড্যানিয়েলের মতামত সম্পর্কে সাবধান করে দেয়। দুজনের কথাবার্তা তখন দূর থেকে দেখছিল দুই বন্ধু শক্তি এবং মাইকেল। তারা বুঝতে পারে ড্যানিয়েলকে নিয়ে কথা হচ্ছে। এই ড্যানিয়েলকে দুই বন্ধু খুব ভালোভাবেই চেনে। প্রোগ্রামটা শেষে ড্যানিয়েল আসে তার বন্ধু রহিমের কাছে। রহিম একজন আর্মি অফিসার, কিন্তু বাসায় এসে শুধু পায় কেয়ারটেকার রঞ্জু এবং তার বাচ্চাকে। অঞ্জু তখন জানায়, স্যার বেশ কয়েকদিন ধরে বাসায় আসেনি। এদিকে আমার দুই ছেলে ঘরের এক ভিডিও করে তাদের ইউটিউবে ছেড়ে দিয়েছে। সেই ভিডিওটা আবার দেখতে চায় ড্যানিয়েল। সেই ভিডিওটা ওপেন করলে দেখে কুকুরে একদিকে কিছু একটা দেখে চিৎকার করছে। ব্যাপারটা সন্দেহ লাগে ড্যানিয়েলের, তাই দূরবীন দিয়ে দেখতে থাকে একটা গাছের সাথে লাগানো ক্যামেরা। এরপর ড্যানিয়েল আসে তার গোপন আস্তানায়। সেখানে তার সহকারী গৌরবকে বলে, ফোন দ্রুত কপি করো। আর সে গৌরবের ফোনটা নিয়ে লন্ডনে অবস্থিত আয়শাকে ফোন করে জানায়, আমার ফোন হ্যাক করা হয়েছে, আমার সব ডিটেলস কিন্তু তাদের কাছে চলে গেছে, খুব দ্রুতই আমি তোমার কাছে যাচ্ছি। সেই সময় গোপন আস্তানায় দরজায় দুজন ধাক্কা দিচ্ছিল। এটা দেখে ড্যানিয়েল তার ফোনের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টসগুলো পেন ড্রাইভে পার করে মোবাইল ভেঙে ফেলে। তারপর দুই ব্যক্তির সঙ্গে লড়াই করে দ্রুত চলে আসে তার অফিসে। তারপর গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ছিঁড়ে ফেলে কম্পিউটার ওপেন করে লন্ডনের ভিসা অ্যাপ্লাই করে। এটা তার বস শ্রীধরনের কাছে পৌঁছে যায় খুব দ্রুতই। এই শ্রীধরনী যে সুধারামের সঙ্গে হাত মিলিয়ে ড্যানিয়েলের সঙ্গে এসব করছে তা অনুমান করা যায়। তো শ্রীধরন সবাইকে জানিয়ে দেয় ড্যানিয়েল যেন বিদেশে যেতে না পারে, এয়ারপোর্টে তাকে ধরে ফেলবে। ড্যানিয়েল তার নতুন পাসপোর্ট নিয়ে আগের পাসপোর্ট সহ অন্য সব ডকুমেন্টসগুলো জ্বালিয়ে সোজা চলে আসে এয়ারপোর্টে। এয়ারপোর্ট পুলিশদেরকে ফাঁকি দিয়ে সে সোজা গিয়ে উঠে বসে প্লেনে। শ্রীধরনের হাত থেকে বেরিয়ে যায় ড্যানিয়েল একটা ল্যাপটপ নিয়ে প্লেনে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে সে ল্যাপটপটা ওপেন করে, পেন ড্রাইভের সকল ডকুমেন্টস পার করে পেন ড্রাইভটা নষ্ট করে। এরপর ল্যাপটপ থেকে একটা ভিডিও শ্যুট করে। সেখানে সে বলতে থাকে, আমার নাম ড্যানিয়েল, আমি গত 15 বছর ধরে ন্যাশনাল সিকিউরিটিতে জব করে আসছি, কিন্তু এখন থেকে আপনারা সবাই আমাকে ভিমাথান নামেই চিনবেন। আমি অনেক বছর ধরে আমার কাজ নিষ্ঠার সাথে করে এসেছি, কিন্তু কাজ করতে গিয়ে নিজে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি অনলাইনে আমার এক দৈনন্দিন ডকুমেন্টসে সিগনেচার করেছিলাম। পরবর্তীতে দেখি আমার ফোনে পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপ ইনস্টল করে দেওয়া হয়েছে। এই পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপ অলরেডি অনেক ফোনেই চোখের আড়ালে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ব্যাপারে সিএম শালিনী প্রশ্ন তুলেছিলেন বলে তাকেও মেরে ফেলা হয়। আর এসব করেছে মন্ত্রী সুধারাম। তাই আমি সুধারামের পেছনে লেগেছিলাম শালিনী ম্যামের পক্ষ হয়ে। এখন থেকে সুধারাম সবসময় আমার নজরে থাকবে। এই ভিডিওটা শ্যুট করতে করতে লন্ডন এয়ারপোর্টে এসে ল্যান্ড করে ওর বিমানটা। বিমান থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে আসলে ওকে এসে রিসিভ করে নেয় ওর পার্টনার আয়শা। ড্যানিয়েল আগে আয়শাকে বলে, আমার ওয়াইফাই জোন লাগবে। ড্যানিয়েল ওয়াইফাই জোনে আসার সাথে সাথে সেই ভিডিওটা পাবলিশ করে দেয়, যেটা মুহূর্তের মধ্যে হয়ে যায় আবার ভাইরাল। সুধারামকে তখন মুখোমুখি হতে হয় সাংবাদিকের। সুধারাম তখন মিডিয়াকে জানায় সব কিছুই আসলে ফেক, আমাকে ফাঁসানো হচ্ছে, আর যেসব বলেছে সেই তো এক বিশ্বাসঘাতক। দেশে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। 1 বছর পরের কথা। ড্যানিয়েল তখন লন্ডনেই থাকতে শুরু করে। ড্যানিয়েল এখন ডেইলি ব্লগ করত। তার সেই ব্লগের 12তম দিনে সে এসে মোবাইলের বিভিন্ন পার্ট সম্পর্কে উপস্থাপন করে। সে জানায় এগুলো দিয়ে আমাদের নজরদারি করা পসিবল। এসব বলতে বলতেই ড্যানিয়েল 16 বছর বয়সী একটা মেয়ের সম্পর্কেও বলে। এই ব্যাপারটা নিয়ে একটা পুলিশ কেসও হয়েছিল। ফ্রি ল্যাপটপ কর্মসূচিতে একটা ল্যাপটপ পেয়েছিল, আর সেই ল্যাপটপে আগে থেকে ইনস্টল করা ছিল পেরিস্কোপ স্পাইওয়্যার। আর এসবের সঙ্গে জড়িত ছিল সুধারাম এবং তার ছেলে শক্তি সলিউশন। পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপটা তাদের কোম্পানি বানিয়েছিল। তারাই ফ্রি ল্যাপটপ প্রদান করেছিল মানুষদের। এগুলো তারা সব কিছু ইচ্ছে করেই করেছিল। এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। নিজের ডেইলি ব্লগটা শেষ করে ড্যানিয়েল চলে আসে একটা ভার্সিটিতে। বর্তমানে সে ইউটিউবিংয়ের পাশাপাশি টিচিং প্রফেশনেও আছে। ভার্সিটিতে তার স্টুডেন্টদেরকে ড্যানিয়েল বলে, আমরা যে ফাইলগুলো ডিলিট করি সেই ফাইলগুলো ডিলিট করার পরেও থেকে যায়, তাই সাবধান। এর মধ্যেই দেখা যায় ড্যানিয়েলের ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। এই ব্যাপারটা আবার খুব ভালোভাবে সবাই সেলিব্রেটও করে।
কিন্তু এক ভারতীয় ইনফ্লুয়েন্সার তার পেজে ড্যানিয়েলকে নিয়ে সমালোচনা করে একটা ভিডিও আপলোড করে। ভিডিওতে সে উল্লেখ করে এই ড্যানিয়েল একজন দেশদ্রোহী, আমাদের শত্রু দেশগুলোকে সাথে নিয়ে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সে পূরণ করেছে, আর সে সুধারামের পেছনে লেগে আসে। এই ভিডিওটা দেখে অবশ্য খানিকটা মন খারাপ হয়ে যায় ড্যানিয়েলের। তাই ড্যানিয়েল সেই ইনফ্লুয়েন্সারকে ফোন করে ফ্যামিলি থ্রেড দিয়ে ভিডিওটা ডিলিট করায়। ড্যানিয়েলের অবশ্য এই ক্ষমতাটা অনেক আগে থেকেই ছিল, কারণ সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। পরদিন সকালবেলাতে ড্যানিয়েলের কাছে জ্যোতি নামের একটা মেয়ের পার্সেল আসে। জ্যোতি শক্তি সলিউশনের ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করত, কিন্তু এখন সে মৃত। ড্যানিয়েল জ্যোতির ফোনের সকল ডিটেলস ওপেন করতেই জ্যোতির বিভিন্ন ব্যক্তিগত ভিডিও সহ সব গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। জ্যোতি সবসময় ভিডিও করতে খুবই পছন্দ করত, এটা যে মোমেন্টেরই হোক না কেন সেইটা ক্যাপচার করে রাখত। জ্যোতি ছিল শক্তির বন্ধু মাইকেলের গার্লফ্রেন্ড। যেহেতু জ্যোতি শক্তি সলিউশনে জব করে, তাই তার ফোনেও পেরিস্কোপ স্পাইওয়ারটা দিয়ে দেওয়া হয়। একদিন জ্যোতির কাছে পরিচিত একটা দম্পতি এসে বলে, আমাদের স্কুল পড়ুয়া মেয়েকে যে ফ্রি ল্যাপটপটা দেওয়া হয়েছিল সেটার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছে ও। ব্যক্তিগত সব কিছুই ওখানে অটোমেটিকলি রেকর্ড হয়ে যাচ্ছে। এটা জানার পরপরই জ্যোতি একদিন সেই ল্যাপটপটা ঘাটে। তারপর ওর ভেতরে একটা সন্দেহজনক প্রোগ্রাম খুঁজে পায়, যেটা আগে থেকেই ল্যাপটপের মধ্যে দেওয়া ছিল। প্রোগ্রামটা আসলে পেরিস্কোপেরই। এই ব্যাপারে মাইকেলের সম্পর্কে কথা বললে তখন মাইকেল জানায়, স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সেফটির জন্য আমরা এটা করেছি। তবে জ্যোতি তখন বলে, ক্যামেরার অ্যাক্সেসও আছে, সব কিছুই তোমরা দেখছো। মাইকেল আর কোনো কিছুই বলে না, শুধু জানায় ভালোর জন্য ওদের। তবে এই ব্যাপারটাতে খানিকটা খটকা লেগেছিল জ্যোতির। তাই একদিন জ্যোতি অফিসে গোপনে মাইকেলের রুমে প্রবেশ করে প্রোগ্রামের সকল ডিটেলস কালেক্ট করে, কিন্তু জ্যোতি এবার ধরা খেয়ে যায়। এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়। জ্যোতির এমন কর্মকাণ্ডের জন্য শক্তি রেগে যায় মাইকেলের ওপর, বলে জ্যোতি এখন আমাদের জন্য হুমকি শুরু হতে পারে। আমরা যে এসব কিছু করছি এগুলোর তথ্য সংগ্রহ করে জ্যোতি আমাদের বিরুদ্ধেই অ্যাকশন নিতে পারে, তাই তুমি জ্যোতিকে সামলাও, না হলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। এর পরপরই মাইকেল বাসায় এসে জ্যোতিকে এসব ব্যাপারে দূরে থাকতে বলে, কিন্তু জ্যোতি সাফ জানিয়ে দেয় যে আমি এগুলোর শেষ দেখেই ছাড়ব। তখন মাইকেল জ্যোতিকে বলে, তোমার ফোনও তাদের নজরদারিতেই, তাই তুমি যা করছো তারা সব কিছুই জেনে যাচ্ছে, তোমার ওপরে কিন্তু অনেক বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু জ্যোতি তারপরেও কোনোভাবেই থামতে চায় না। এই পর্যন্ত ড্যানিয়েল জ্যোতির ফোনে থাকা ভিডিও সহ অন্যান্য ডিটেলসের মাধ্যমে জানতে পারে, কিন্তু জ্যোতির মৃত্যু তাহলে কিভাবে হয়েছিল সেটা এখনও সে জানতে পারে না। এই জন্য ড্যানিয়েল ফোন করে মাইকেলকে আর ওকে জিজ্ঞেস করে জ্যোতির সম্পর্কে। তখন মাইকেল জানায়, এর পরে অবশ্য ওর সাথে আর আমার কখনো দেখা হয়নি। হঠাৎ করে একদিন জ্যোতির রুমমেট আমাকে ফোন করে জানায় জ্যোতি বাথরুমে পিছলে পড়ে গিয়েছে। পরবর্তীতে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায়। এসব কিছু শুনে ড্যানিয়েল জিজ্ঞেস করে, জ্যোতির মৃত্যুর সময়কার কোনো ছবি বা কোনো ভিডিও আছে? মাইকেল তখন বলে, একটা ভিডিও অবশ্য আছে। সেই ভিডিও ড্যানিয়েল ওপেন করলে দেখে জ্যোতির মুখ বাঁকা হয়ে আছে। ঠিক এমনটাই ঘটেছিল সিএম শালিনীর ক্ষেত্রেও। তাই ড্যানিয়েল বুঝতে পারে জ্যোতিকেও মেরে ফেলা হয়েছে। কাহিনীটা শিফট হয়, আজারবাইজানের ফারা শহরটা দেখানো হয়। সেখানে অনুষ্ঠিত হচ্ছিল ডিজিটাল পাইরেসি অ্যান্ড সার্ভেলেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রামের। আর এই প্রোগ্রামটার জন্য ইনভাইটেশন এসেছিল ড্যানিয়েলের কাছেও। প্রোগ্রামটা আসলে হচ্ছিল বিভিন্ন ইউটিউবারদেরকে নিয়ে। তখন ড্যানিয়েলও সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু আয়েশা ড্যানিয়েলকে কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলতে নিষেধ করে দেয়। একে একে সেখানে অনেকগুলো ইউটিউবার একত্রিত হতে থাকে। ড্যানিয়েলও আয়েশাকে নিয়ে সেখানে এসে পৌঁছে। ওদের দুজনকে আবার ওয়েলকাম করে ফারার ইন্ডিয়ান অ্যাম্বাসির কাউন্সিলর জেনারেল তখন জানায়, আপনাদের এখানে কোনো সমস্যা হবে না। ড্যানিয়েল প্রোগ্রামে তার বক্তব্য শুরু করলে নিজ থেকে শক্তি সেটা বিচক্ষণতার সাথে দেখে। ড্যানিয়েল প্রোগ্রামটাতে শক্তি সলিউশনের মুখোশ খোলা শুরু করে। সে বলে, শক্তি গ্রুপ শুরু করেছিল কত টাকা থেকে, আর আজকে তারা কত অর্থবান। 2021 সালে শক্তি গ্রুপ সরকারের সঙ্গে একটা চুক্তি করে। তার আগে থেকেই পেরিস্কোপ স্পাইওয়্যার নিয়ে কাজ শুরু করেছিল। মূলত তাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে তাদের নিজেদের লোককেই নির্বাচিত করা। এই কথাগুলো শুনে তো খুবই রাগান্বিত হয়ে যায় শক্তি। প্রোগ্রামে থাকা তার লোকদেরকে নির্দেশ দেয় ইমিডিয়েটলি যেন ড্যানিয়েলের মাইক বন্ধ করে দেওয়া হয়। ওর কথা শুনে সেই প্রোগ্রাম যারা হোস্ট করেছিল তারা ড্যানিয়েলের মাইকটা বন্ধ করে দেয়, এমনকি স্টেজ থেকেও সরিয়ে ফেলে। আয়েশা খুব আগে থেকেই এই ব্যাপারটা বুঝতে পেরেছিল যে এমন কিছু হয়তো বা ঘটতে পারে, আর সে এ কারণেই ড্যানিয়েলকে কন্ট্রোভার্সিমূলক কোনো কথা বলতে নিষেধ করেছিল। এর পরপরই ওরা দুজন সেখান থেকে লন্ডনে ব্যাক করার জন্য এয়ারপোর্টে এসে পৌঁছে। সেখানে অন্য এক ইউটিউবার প্র্যাঙ্ক করার জন্য ড্যানিয়েলের চোখ ধরে।
এই ব্যাপারটা আবার ভালোভাবে নেয় না ড্যানিয়েল। এই সময় হঠাৎ করেই ড্যানিয়েল অসুস্থ অনুভব করতে থাকে। আয়েশা বলে, হয়তো তুমি ড্রিঙ্কস করেছো তাই তোমার খারাপ লাগছে। ড্যানিয়েল তখন একটু ওয়াশরুমে যেতে চায়। যাওয়ার সময় তার শরীর আরও খারাপ হয়ে যায়। আয়েশা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু তারপরেও ড্যানিয়েল ফেরে না। ওদের প্লেনটা চলে যাওয়ার পরেও ড্যানিয়েল না ফিরলে আয়েশা এয়ারপোর্ট সিকিউরিটিকে ব্যাপারটা জানায়। সিকিউরিটি তখন ওয়াশরুমে এসে দেখে সেখানে কেউ নেই। আয়েশা তাই দ্রুত কনসুলেট জেনারেলকে ব্যাপারটা ইনফর্ম করে, সাথে এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরা চেক করে, যেখানে দেখা যায় ড্যানিয়েলের কাপড় পরে একজন ঠিকই ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আয়েশা বুঝতে পারে ওইটা ড্যানিয়েল নয়, ড্যানিয়েল তো ওভাবে হাঁটে না। একটু পরেই এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় ড্যানিয়েল তো এখন ফ্লাইটে, ইন্ডিয়ার কোচি এয়ারপোর্টে যাচ্ছে সে। আয়েশা তখন অবাক হয়ে বলে, আমার আর তার তো লন্ডনে ফেরার কথা, সে ইন্ডিয়া কেন যাবে? ইন্ডিয়াতে তো তার লাইফ থ্রেট আছে। এখানে আমার মনে হচ্ছে কোনো একটা চক্র কাজ করছে। কনসুলেট জেনারেল তখন আয়েশাকে নিয়ে তার অফিসের দিকে রওনা দেয়, জানায় ওখানে গিয়ে ব্যাপারটা দেখব। সেই সাথে ইন্ডিয়ান এয়ারপোর্টে তার এক লোককে সে অ্যাপয়েন্ট করে, ফ্লাইট ল্যান্ড করলেই যেন সকল আপডেট তাকে দেয়। এদিকে আয়েশা জেনারেলকে জানায় এয়ারপোর্টে ড্যানিয়েলের সাথে দুজন লোক ধরে প্ল্যান করেছিল, মনে হচ্ছিল ওখানেই কোনো ঘাপলা হয়েছে। জেনারেল তখন তার লোককে পাঠায় সেই ইউটিউবারদেরকে তালাশ করতে। এরপর জেনারেল এসে তার রুমে বসার সাথে সাথেই সুধারামের একটা পোস্ট সে দেখতে পায়। সেই পোস্টটাতে আবার সুধারাম উল্লেখ করে, আমি আমার পুরনো বন্ধু ড্যানিয়েল জেমসকে মাতৃভূমি ভারতে পুনরায় স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আপনার ভুলগুলো মেনে নিতে রাজি হয়েছেন। আমি নিশ্চিত করব যেন আমাদের পক্ষ থেকে আপনাকে আপনার বাকি জীবনের জন্য সেরা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই পোস্টের সহিত ওর সাথে তোলা একটা ছবি আপলোড করেছিল সে। এই পোস্ট এবং এই ছবিগুলো যখন আয়েশাকে দেখানো হয় তখন সে জানায় ড্যানিয়েল সম্পূর্ণরূপে সুস্থ ছিল, তার অসুস্থতা একদমই সাজানো, আর এই সব কিছুই ফেক। অন্যদিকে জেনারেলের লোকজন সেই দুই ইউটিউবারকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা জানায়, আমরা তো শুধু র্যান্ডমলি প্র্যাঙ্কটাই করেছিলাম, তবে আমরা ইদানিং যে ময়শ্চারাইজার লোশনটা ব্যবহার করছি সেটাতে সমস্যা হচ্ছে। অন্যদিকে কনসুলেট জেনারেল ইন্ডিয়ান এয়ারপোর্টে থাকা জেনারেলকে ফোন করে জানায় এয়ারপোর্টে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে কাউকে একজনকে নিয়ে যাওয়া হয়েছে। এবার কনসুলেট জেনারেলও খটকা লাগে, তাই আয়েশাকে নিয়ে আবারও এয়ারপোর্টে আসে। সকল সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে মিউজিক ইনস্ট্রুমেন্টের বক্স বাথরুমের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই বক্সে করেই এয়ারপোর্ট থেকে অজ্ঞান অবস্থাতে ইন্ডিয়ায় নিয়ে এসেছিল শক্তির লোকজন। এগুলো দেখে ওরা সবাই শিওর হয় যে ড্যানিয়েল এখন ইন্ডিয়াতেই আছে। এরপরে শক্তির লোকজন বক্সে ভর্তি ড্যানিয়েলকে অন্য এয়ারপোর্টে নিয়ে এসে প্রাইভেট প্লেনে ওঠায়। এর মধ্যেই খবরটা ফারাতে অবস্থিত ইন্ডিয়ান কনসুলেট জেনারেলের কাছে ইন্টেলের মাধ্যমে পৌঁছায়। সেই সাথে ইউটিউবারদের দেয়া বয়ানে ময়শ্চারাইজার লোশন পরীক্ষা করে দেখতে পায় সেখানে পয়জন ছিল। সেই পয়জনটাই ড্যানিয়েলের শরীরে প্রবেশ করানো হয়েছিল। সব মিলে কনসুলেট জেনারেল আয়েশাকে জানায় ড্যানিয়েল কিডন্যাপ হয়েছে এবং সে এখন পয়জন্ড। আয়েশাও এই ব্যাপারটা জানতে পেরে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল। অন্যদিকে প্রাইভেট প্লেনে ড্যানিয়েলকে নিয়ে যেতে থাকলে বক্স নড়াচড়া শুরু করে, তাই এক লোক বক্স খুলে দেয়। তখনই বক্স থেকে ড্যানিয়েল বের হয়ে সবার সাথে লড়াইয়ে লিপ্ত হয়। একসময় প্যারাশুট নিয়ে হেলিকপ্টার থেকে লাফ দেয়। সেই একই সময়ে ড্যানিয়েলের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, আমি ফিরে এসেছি। এই পোস্টটা আবার মন্ত্রী সুধারামের রাতের ঘুমটাই যেন কেড়ে নেয়, কিন্তু সে অলরেডি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে ড্যানিয়েল তার আন্ডারে চিকিৎসা নিচ্ছে। তাই নাটক সাজানোর জন্য সে ড্যানিয়েলের সাথে পরদিন সকালবেলাতে হাসপাতালে দেখা করতে আসার নাটক করে। সে সময় সাংবাদিককে ঘিরে ধরলে সুধারাম সবাইকে জানায় ড্যানিয়েলের চিকিৎসা চলছে, তাই হাই সিকিউরিটির মধ্যে ওকে রাখা হয়েছে, তবে খুব দ্রুতই সুস্থ হবে এই আশাই করছি। কিন্তু সুধারাম হাসপাতালে প্রবেশ করেই রাগ দেখাতে থাকে সেই সব লোকদের ওপর যাদের ওপর ড্যানিয়েলকে তুলে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা তখন বলে, আমরা তো তাকে পয়জন দিয়েছিলাম, বেশিক্ষণ টিকতে পারবে না। সুধারাম জানায় সে হাইলি ট্রেনিং প্রাপ্ত, এসব কিছু মোকাবিলা করার শক্তি তার আছে, খুব দ্রুত তাকে খুঁজে বের করো। সে সময় সুধারামকে একজন জানায় হাসপাতালে ড্যানিয়েলের ওয়াইফ এসেছিল, সে ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে চায়। সুধারাম বাহিরে আসতে আয়েশা ড্যানিয়েলের ওয়াইফের পরিচয় দিয়ে ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সুধারাম তখন বলে, আপনি তো ড্যানিয়েলের ওয়াইফ নন, একসাথে থাকেন বলে কি ওয়াইফ মানতে শুরু করেছেন নাকি? এইটা হাসপাতাল, চাইলেই কারোর সঙ্গে দেখা করা যায় না। আর অলরেডি ড্যানিয়েলের ওয়াইফ লতিকা এখানে উপস্থিত, ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় আয়েশা।
সুধারাম সেখান থেকে চলে গেলে লতিকা আয়েশাকে নিয়ে এসে তার গাড়িতে ওঠায়। সেই সাথে বলে ড্যানিয়েল এখানে নেই, আর ড্যানিয়েল যে সুস্থ আছে সেটা আমি জানি। একজন ড্যানিয়েলকে হেল্প করছে। ড্যানিয়েলকে নিয়ে তোমার একদমই চিন্তা করতে হবে না। আমি হাসপাতালে এসেছিলাম শুধু সবাইকে বোঝানোর জন্য যে আমিও চিন্তিত। লতিকা আসলে ড্যানিয়েলের এক্স ওয়াইফ, ড্যানিয়েলের বর্তমান ওয়াইফ আয়েশাই। এরপর লতিকা আয়েশাকে নিয়ে আসে একটা হাসপাতালে, পরিচয় করিয়ে দেয় 11 বছর বয়সী আহত আথিরার সাথে। আথিরাও ফ্রি ল্যাপটপের ভিকটিম। ড্যানিয়েলের ইউটিউব ভিডিও দেখে সুধারাম এবং শক্তি সলিউশন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিল। পথের মধ্যে সুধারামের লোকজন অ্যাক্সিডেন্ট ঘটায় ওর। এতে করে আথিরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু মামলা সে করবেই, আর আমিই ওর হয়ে মামলাটা লড়ব। আসলে লতিকা একজন অ্যাডভোকেট। এর মধ্যে লতিকা আয়েশাকে নিয়ে আসে তার বাড়িতে। অন্যদিকে ড্যানিয়েলকে হারিয়ে ফেলে বাপ বেটা একে অন্যের সঙ্গে তর্কে লিপ্ত হয়। বাবা বলে, তোর জন্য আমার রাজনীতির ক্যারিয়ারই নষ্ট হচ্ছে, তাই তোর এই কোম্পানিটা বন্ধ কর। শক্তিও উল্টো বাবার ওপরেই খেপে যায়। তবে শক্তির মধ্যে জেদ ঢুকে গিয়েছিল ড্যানিয়েলকে খুঁজে বের করার। তাই সে তার টিমকে বলে, ড্যানিয়েল কিভাবে আমার কোম্পানির সরকারের সঙ্গে চুক্তির হাইলি ক্লাসিফাইড ফাইল পেল, এটা খুঁজে বের করো। সবাই যখন ঘাটাঘাটি করে তখন মাইকেলের নাম উঠে আসে। মাইকেল গত 2 সপ্তাহ হলে অফিসে আসে না। অন্যদিকে আয়েশাও নিজে থেকে তদন্ত চালালে মাইকেলের নামটাই উঠে আসে। ফারাতে মাইকেল ড্যানিয়েলের সঙ্গে দেখা করেছিল, আর সেখানেই শক্তি কোম্পানির যাবতীয় তথ্য ড্যানিয়েলের সঙ্গে সে শেয়ার করে। তথ্য শেয়ার করার সময় মাইকেল মনমরা অবস্থায় দেখা যায়। গার্লফ্রেন্ডের মৃত্যু মাইকেলকে একদম বদলে দিয়েছিল। সেই কনফারেন্সে ড্যানিয়েল মাইকেলকে বলেছিল, শ্রুতির মৃত্যুটা আমার কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা শুনে মাইকেল আরও বেশি কষ্ট পেয়ে যায়। অন্যদিকে কাছের বন্ধুর এমন বিশ্বাসঘাতকতা করল দেখে শক্তি প্রচণ্ড রেগে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মাইকেলকে সে কোথাও খুঁজে পায় না। এর জন্য সে তার টিমকে বলে, মাইকেলকে খুঁজে পেলে ড্যানিয়েলকে পাওয়া যাবে, আর ড্যানিয়েলকে না পেলে আমি আর আমার বাবা একদম শেষ। এরপর কাহিনীটা শিফট হয়। দেখা যায় বেঙ্গালুরুর একটা সমুদ্রে ভেসে থাকা ফিশিং বোটের 2 জন মানুষ অজ্ঞান অবস্থায় সমুদ্রে ভাসতে দেখতে পায় ড্যানিয়েলকে। তাই তারা ড্যানিয়েলকে তাদের বোটে ওঠায়। সিপিআর দিলে ড্যানিয়েল সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরপরই রেডিও সিগন্যালের ব্যবস্থা করতে থাকে। তখন বোটে থাকা 2 জন তো ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি কি চোর নাকি ডাকাত? ড্যানিয়েল তখন বলে, আমি একজন সোলজার। অন্যদিকে শক্তি তার লোকদেরকে জিজ্ঞেস করে, ড্যানিয়েল কোন এরিয়ায় প্যারাশুট নিয়ে জাম্প করেছিল? লোকেরা জানায়, আমরা ল্যান্ডিংয়ের কাছাকাছি ছিলাম, তাই বেঙ্গালুরু হবে হয়তো। শক্তি এবার জিজ্ঞেস করে, ড্যানিয়েল টুইটারে যে পোস্ট করেছিল তার আইপি কি? এরপর ওর টিম ঘাটাঘাটি করে জানায় দিল্লির ডিফেন্স কলোনি। এতে শক্তি বুঝতে পারে মাইকেল ছাড়াও অন্য কেউ ড্যানিয়েলকে হেল্প করছে, তাই দিল্লিতে থাকা ড্যানিয়েলের বাসা চেক করতে বলে। টিম চেক করলে পাশে রিটায়ার্ড আর্মি অফিসার কর্নেল রহিম নায়েকের বাসা পায়। রহিম সাহেবের কথা শুনে শক্তি একদম চমকে ওঠে। কর্নেল রহিমকে শক্তি খুব ভালো করেই চেনে। রহিম একজন রেডিও সিগন্যাল স্পেশালিস্ট ছিলেন। যুদ্ধের ময়দানে একদম কুল থেকে সবাইকে ব্লাস্ট করে মেরে ফেলেন। তাই শক্তি তার টিমকে তখন বলে, 2 জন যদি একত্রিত হয় তাহলে আমার মৃত্যু অনিবার্য। তাই যেভাবেই হোক ড্যানিয়েল এবং রহিমকে খুঁজে বের করো। কাহিনীটা শিফট হয়। দেখা যায় কর্নেল রহিমকে। সে হঠাৎ কিছু একটা সিগন্যাল পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। বারান্দায় আসলে রাস্তায় থাকা লাইটকে বারবার জ্বলতে নিভতে দেখে। আসলে মর্স কোডের মাধ্যমে বোর্ড থেকে ড্যানিয়েল তার অবস্থান এভাবে লাইট জ্বলা নিভানোর মাধ্যমে রহিমকে জানাচ্ছিল। রহিমও তখন তাই ড্যানিয়েলকে সিগন্যাল পাঠায়। পরদিনই ড্যানিয়েল একটা গোপন আস্তানা দিয়ে রহিমের বাড়িতে আসে। এই ব্যাপারটা আবার জেনে যায় ড্যানিয়েলের আগের বস শ্রীধরন, তাই তার 3 লোক পাঠায় ড্যানিয়েলকে ধরার জন্য। অন্যদিকে রহিমের ঘরে গোপন আরেকটা পথ ছিল। রহিম জানতো এখানে বিপদ আছে, তাই তার কেয়ারটেকার আরশুকে ড্যানিয়েলের সঙ্গে গোপন পথটা দিয়ে অ্যাম্বুলেন্সে করে সেফ জায়গায় নিয়ে যেতে বলে। ড্যানিয়েল বের হয়ে গেলে রহিম তার ঘরের মধ্যে শ্রীধরনের 3 লোককে ফাঁদে ফেলানোর সকল ব্যবস্থা করতে থাকে। ওভেনে রেখে দেয় ড্রিঙ্কস, দরজার ইলেকট্রিক সুইচের সাথে সেট আপ করে রাখে বুলেট। 3 এজেন্ট ভেতরে ঢোকা মাত্রই আক্রমণের শিকার হয়। রহিম 3 জনকেই বন্দি করে ফেলে। এর পরপরই রহিমের বাসায় চলে আসে শ্রীধরন। সে এসেই রহিমকে বলে, তুমি ড্যানিয়েলকে কেন হেল্প করলে? সে তো একজন বিশ্বাসঘাতক। রহিম জানায়, আমি ড্যানিয়েলকে খুব ভালোভাবেই জানি, সে আমার বিশ্বস্ত বন্ধু, তাই আমাকে এসব বাজে বাজে কথা বলতে আসবেন না।
সেখান থেকে শ্রীধরন চলে গেলে রহিম গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাসা ছেড়ে চলে যায়। রহিম সেখান থেকে বের হওয়ার পরেই বাসাতে এসে শক্তির লোকজন, কিন্তু তারা সেখানে কাউকেই আর খুঁজে পায় না। রহিমও ওদের হাত থেকে ফসকে গেল, আর ড্যানিয়েলও। এদিকে দেখা যায় কেউ একজন মাইকেলের কাছে ফোন করছিল। তখন মাইকেল তো খুবই টেনশনে পড়ে যায়, তাই সে তার বর্তমান ওয়াইফের বাসায় এসে জানায় এখানে থাকা সেফ না, তোমরা কোনো সেফ একটা প্লেসে চলে যাও, আমি একটু জরুরি কাজে বের হব। এজন্য সে চলে আসে একটা কার নেওয়ার জন্য, আর কার নিতে গেলে মাইকেলকে আইডি কার্ড দিতে হয়। মাইকেলের আইডি কার্ড অ্যাক্সেস করার মাত্রই শক্তি মাইকেলের লোকেশন পেয়ে যায়। এরপর মাইকেল ওয়াইফ তার বাচ্চাকে বিদায় দিয়ে ট্রেনে করে আসে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে আসলে মাইকেলকে পিক করে আবার রহিম। তখন জানা যায় এই মাইকেল শক্তির সাথে থেকে আসলে রহিমের হয়েই কাজ করে আসছিল। শক্তি মাইকেলকে নজরদারিতে রেখে সবকিছু দেখছিল। অর্থাৎ মাইকেল যে রহিমের সঙ্গে মিট করেছে সেটা শক্তি দেখে ফেলে, এবং সে জানে তারা দুজন এখন ড্যানিয়েলের কাছেই যাচ্ছে। শক্তি তখন তার লোক পাঠায় ওদের দুজনকে ফলো করার জন্য। অন্যদিকে রহিম মাইকেলকে নিয়ে কাগজের ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছিল। ওরা কোনো হাইওয়ে ব্যবহার করে না। পোর্টে আসার পরেই তারা একটা ছোট বোটে ওঠে, তারপর সেটা দিয়েই গিয়ে জাহাজে ওঠে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল ড্যানিয়েল। ড্যানিয়েল রহিমকে দেখে বলে, আমি মরতে চলেছি। রহিম বলে, এত সহজে তোকে আমি মরতে দিব না, তোর পুরো ব্লাডই ট্রান্সফার করা হবে, আর সেটা করব আমি। এটা বলেই ড্যানিয়েলকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। যাওয়ার পথে রাস্তাতেই ওরা তিনজনই তাদের জীবনের গল্প বলছিল। রহিম একটা ওয়ারে তার পা হারিয়েছে, কিন্তু তারপরেও দমে যায়নি। এসব গল্প চলাকালীন একসময় শক্তির লোক গাড়ি নিয়ে ওদের পিছু নেয়, চালাতে থাকে ওদের ওপরে গুলি। দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ ধরেই গোলাবর্ষণ চলে। এক পর্যায়ে অবশ্য রহিম এবং ড্যানিয়েল মিলে গুলি করে ওদেরকে ধরাশায়ী করে ফেলে। এর পরপরে ওরা চলে আসে আর্মি হাসপাতালে। সেখানে ড্যানিয়েলের ব্লাড ট্রান্সফারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক তখনই ড্যানিয়েল রহিমকে বলে, কোচিতে একটা হাসপাতাল আছে, সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের ওপরে আঘাত হানা হতে পারে, এর জন্য তুমি ওকে দেখে রেখো। রহিম জানায়, ঠিক আছে, আমি এগুলো দেখব। ড্যানিয়েলের এই ব্লাড ট্রান্সপ্ল্যান্ট হতে সময় লাগবে 4 ঘন্টার মতো। এই 4 ঘন্টা আর্মি অফিসে বসেই মাইকেল মন্ত্রী সুধারামা এবং তার ছেলের ফোন হ্যাক করে ফেলে। ড্যানিয়েলের মধ্যে কিছুটা সুস্থ হলে তার ডেইলি লাইফ শুরু করে দেয়। সেখানে সে বলে, আমাকে পয়জন দেওয়া হয়েছিল, আর সেটা দিয়েছে মন্ত্রী সুধারাম, কারণ আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। একইভাবে তারা তাদের সকল পথের কাঁটাকে সরিয়ে দিয়েছে। সে সময় সুধারাম তার চেলাদের সঙ্গে কথা বলছিল। এগুলো আবার শুনতে থাকে ড্যানিয়েল। সুধারামকে তখন ওর এক চেলা জানায়, আমরা ড্যানিয়েলকে মারতে পারিনি। এটা শুনে সুধারাম রেগে যায়, কিন্তু তখন ফ্লাইটে ওঠায় ফোনটা ওকে রাখতে হয়। ড্যানিয়েল তখন আর অন্য কথাগুলো শুনতে পায় না। মাইকেলকে এরপর সে নির্দেশ দেয়, সুধারামের যাবতীয় দুর্নীতির ফোন কল, মেসেজ, চ্যাট ভাইরাল করে দাও। তখনই সেটা শুরু করে দেয় মাইকেল। ব্যাপারটা কিছুক্ষণের মধ্যেই প্লেনের মধ্যে জানতে পারে সুধারাম। সাথে সাথেই সে তার পিএসকে নির্দেশ দেয়, এখনই যেন ড্যানিয়েলের এই ভিডিওটা সরিয়ে ফেলা হয়। এর মধ্যেই এয়ারপোর্টে নামলে সুধারাম দেখতে পায় চারিদিকে নিউজে শুধু তার কুকর্মের কথা। মানুষও ক্ষুব্ধ হয় সুধারামের ওপর। একজন তখন তো সিকিউরিটি ভেঙে সুধারামের মুখে কালিও মাখিয়ে দেয়। এই ভিডিওটা আবার করে নেয় ড্যানিয়েল। অন্যদিকে রহিম বুঝতে পারে হাসপাতালে ভাড়াটিয়া খুনিরা ঢুকেছে, তাই আথিরার প্রোটেকশনে থাকা পুলিশকে রহিম তার পরিচয় এবং আগমনের কথা জানিয়ে আথিরাকে হাসপাতাল থেকে সরাতে চায়। তবে সেখান থেকে ওকে সরাতে গিয়ে গুন্ডাদের হামলার কবলে পড়ে। তারপরও আথিরাকে কৌশলে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে সে গুন্ডাদের নিয়ে ঢুকে পড়ে লিফটের মধ্যে। সেখানে গুন্ডাদের সঙ্গে লড়াই চলাকালীন অবশ্য খানিকটা আহত হয়ে গিয়েছিল রহিম। তারপর এক পর্যায়ে সবাই মিলে মেরেও ফেলে রহিমকে। এখানে যে রহিম মারা গেছে এই কথাটা জানা মাত্রই সেখানে ছুটে আসে ড্যানিয়েল। ওর এইভাবে মৃত লাশটা দেখে খুবই কষ্ট পেয়ে গিয়েছিল ড্যানিয়েল। তারপরও সে দেখতে চায় যে কে মেরেছে রহিমকে, তাই সিসিটিভি ফুটেজটা দেখা শুরু করে। এই ব্যাপারটা ড্যানিয়েল সহ সেখানে থাকা সবাই দেখে কষ্ট পেতে শুরু করে। পুলিশ তখন বলে, লোকটি ওই মেয়েকে বাঁচানোর জন্য জীবন দিল, কিন্তু এখন মেয়েটি বেঁচে আছে কিনা সেটা কে জানে। তখনই ড্যানিয়েল লক্ষ্য করে রহিম মৃত্যুর আগ পর্যায়ে চোখ এবং হাতের ইশারায় কিছু একটা বলে গেছে। সেটা যখন ড্যানিয়েল ডিকোড করে তখন বুঝতে পায় অলিভিয়া 13B। এটা শুনে আবার মাইকেল বলে, এটা তো জ্যোতির বাসা। কিছুক্ষণের মধ্যেই জ্যোতির বাসাতে চলে আসে, আর সেখানেই দেখতে পায় আথিরাকে। এরপর ড্যানিয়েল আবার তার ডেইলি ব্লগে আসে, কিন্তু এবার সে আর কথা বলে না। এবার কথা বলে ভিকটিম আথিরা এবং শক্তির কোম্পানিতে থাকা মাইকেল। আথিরা জানায়,
আমি ক্লাস 10-এ A+ পেয়েছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, আর সেজন্যই শক্তি গ্রুপ থেকে আমাকে ফ্রিতে ল্যাপটপ দেওয়া হয়। আমি খুবই খুশি হয়েছিলাম। বাড়ি এসে সবাইকে ল্যাপটপে মজার মজার জিনিস দেখাচ্ছিলাম। আমার পড়ালেখার কাজেও ব্যবহার করি। আমার ল্যাপটপটা ঘরেই সেট করা ছিল। একদিন স্কুল থেকে এসে আমি ড্রেস চেঞ্জ করলে তার ল্যাপটপের ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে সেগুলো কে বা কারা নেটে ছেড়ে দেয়। এরপর এই ব্যাপারটা নিয়ে যখন আমার বাবা কেস করতে চায়, তখন তারা আমার বাবাকেও মেরে ফেলে। তবে আমার বাবার মৃত্যুর দোষটা আবার দেয় আমার মা এবং আমার ওপর। পুলিশ আমার মাকেও গ্রেপ্তার করে নিয়ে যায়, আর তারা আমার ওপরে আক্রমণ করে। আথিরার কথা শেষ হওয়া মাত্রই মাইকেল কথা বলতে শুরু করে। তারা আগে থেকে প্রত্যেকটা ল্যাপটপে পেরিস্কোপ স্পাইওয়ারটা সেট করে দেয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। ওদের এই কথাগুলো আবার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সবাই ক্ষুব্ধ হয়ে পড়ে শক্তির ওপর। শক্তি কোনো মতো অফিসে এসে সবাইকে বলে আমাদের অফিসের সকল হার্ড ডিস্ক এবং ফোন নষ্ট করতে হবে, কারণ যে কোনো সময় অফিসের রেইড পড়তে পারে। অন্যদিকে সুধারাম শক্তিকে ফোন করে সব প্রমাণ সরিয়ে ফেলতে বলে, তা না হলে ওরা দুজনই শেষ হয়ে যাবে। শক্তি তখন ওর বাবার ওপরেই রাগ দেখায়, বলে তোমার জন্য আজকে আমরা এই পর্যায়ে এসেছি। শক্তি এটাও জানতো যে তাদের ফোনের কথাগুলোও আড়ি পেতে শুনছে ড্যানিয়েল এবং মাইকেল। তাই ড্যানিয়েলের উদ্দেশ্যে শক্তি বলে, আমি ভাবছি তুমি তো আমার কিছুই করতে পারবে না, কিন্তু তুমি কিনা আমাদেরকে শেষ করেই ছাড়লে। এখন বুঝতে পারছি আমরা আসলে ভুল করেছি। আপনি একবার যেমন প্লেন দুর্ঘটনা থেকে আমাকে বাঁচিয়েছিলেন, আমি এখন সেই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছি। কিন্তু সেদিন মনে হয় আমি মরে গেলেই ভালো হতো, কারণ আপনি সেদিন আমাকে বাঁচাতে চাইলেও আমার বাবা তা চায়নি। এমনকি তিনি নিজে থেকেই আমার প্লেনের ককপিটে আগুন লাগিয়ে দিয়ে রেখেছিল। ফোনে এই কথাগুলো যখন সে বলছিল, তখন ওর বাবা ওকে বারবারই চুপ করতে বলছিল, কিন্তু একদমই আর থেমে থাকে না শক্তি। বলে বাবা আমাকে মারতে চেয়েছিল কারণ সামনেই ছিল নির্বাচন, আর নির্বাচনের আগে মন্ত্রীর ছেলে এভাবে দুর্ঘটনায় আগেই মারা গেলে একটু সিম্প্যাথি পাবে। আমি আসলেই সেদিন মারাই গিয়েছিলাম, আর এতদিন তিলে তিলে কষ্ট পেয়ে আসছিলাম। এমনকি কোম্পানি খুলে মানুষের ক্ষতি করেছি শুধুমাত্র নিজেকে ছোট করার জন্যই, আর আমার বাবা কিনা সেইটাকেও ব্যবহার করেছে। নিজের ছেলের মুখে এমন কথা শুনে গিল্টি ফিল করছিল সুধারাম। তাই শক্তিকে জিজ্ঞেস করে, কি চাও তুমি আমার কাছে বলো। শক্তি জানায়, আমি তোমার মৃত্যু চাই, তুমি মারা গেলেই আমি খুশি। তুমি এখন যে রুমে আছো সেই রুমে দেখো, আমার আর তোমার একটা পেইন্টিং আছে। তার সামনে থাকা টেবিলের ডয়ারে তোমার পছন্দের পিস্তল আছে। সেই পিস্তলটা দিয়ে তুমি নিজেকে শেষ করে দাও। এতে তোমার নামে কোনো কলঙ্কও বের হবে না, উল্টো রাস্তাঘাটে তোমার ভাস্কর্য বানানো হবে। ছেলের কথাগুলো শুনে এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল সুধারাম যে নিজে নিজেই সে মারা যায় ওই বন্দুকটা ব্যবহার করে। ওর বাবাকে মেরে ফেলার পরে শক্তি ড্যানিয়েলকে বলতে থাকে, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। এর মধ্যেই দেখা যায় বিক্ষুব্ধ জনতা শক্তির অফিসে ঢুকে ভাঙচুর করতে শুরু করে। সবার সাথে ড্যানিয়েল এবং মাইকেলও প্রবেশ করে। মাইকেল দৌড়ে আগে যায় তার ডেস্কে, সেখানে গিয়ে আগে বের করে তার কম্পিউটারের হার্ড ডিস্ক। অন্যদিকে ড্যানিয়েল শক্তির লোকদেরকে মারতে মারতে সামনে এগিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা জানতে পেরে তো আরও রাগান্বিত হয়ে যায় শক্তি। এর মধ্যেই মাইকেল হার্ড ডিস্ক থেকে সার্ভার রুমে এসে সকল ডাটা ট্রান্সফার করতে থাকে। সে এটা করছিল ড্যানিয়েলের ল্যাপটপেই। ঠিক তখনই আবার সার্ভার রুমের মধ্যে ঢুকে পড়ে শক্তি। শুরু হয়ে যায় শক্তি এবং মাইকেলের লড়াই। এই লড়াই একসময় ড্যানিয়েলেও যোগ দেয়। ড্যানিয়েল শক্তিকে মেরে বলে, এখনও সময় আছে, তুমি তোমার সব দোষ স্বীকার করে নাও, তাহলে তোমার বাঁচার এখনও সম্ভাবনা আছে। শক্তি জানায়, সেদিন আমাকে আপনি বাঁচিয়ে ভুল করেছিলেন। ড্যানিয়েলের আর বুঝতে বাকি থাকে না যে শক্তির আর শুধরানোর সময় নেই। এই জন্য পয়জন মিশ্রিত স্প্রেটা শক্তির মুখে মারে। আসলে যে পয়জনটার দ্বারা জ্যোতি মারা গিয়েছিল সেই পয়জনটা দিয়েও এখন একেও মারল। তবে শক্তি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য গাড়ি নিয়ে নেমে পড়ে রাস্তায়। বিক্ষুব্ধ জনতাও ওর পিছু নেয়। একসময় রাস্তার মধ্যে ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় শক্তি। গোটা গাড়িতে আগুন লেগে দাও দাও করে জ্বলছিল শক্তির লাশ। পরদিন সকালবেলাতেই লতিকা আথিরাকে সাথে করে নিয়ে কোর্টে আসে। মাইকেলের কনফেসে আথিরার কেসে লতিকা জিতে যায়। অন্যদিকে ড্যানিয়েল রহিমের বাসা ঠিকঠাক করতে থাকলে শ্রীধরন ড্যানিয়েলকে ফোন করে বলে, তুমি চাইলে কিন্তু আবারও কাজে ফিরতে পারো, আমাদের তোমাকে প্রয়োজন। কিন্তু ড্যানিয়েল আর যেতে রাজি হয় না, উল্টো বলে, কর্নেল রহিম কিন্তু শহীদ হয়েছেন, আপনারা যদি কর্নেল রহিমকে শহীদের মর্যাদা দিতেন তাহলে ধন্য হতাম। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।